পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদের বিপুল সম্পদের সন্ধান, কুয়াকাটায় 3 স্টার হোটেল। চট্টগ্রামের এডিসি কামরুল ও তার স্ত্রীর 11.5 কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ, 200 কোটি টাকার সম্পদের অভিযোগ। চাকুরিতে কোটা বাতিল চেয়ে শিক্ষার্থী আন্দোলনে জনভোগান্তি, পেনশন নিয়ে শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা। ব্রহ্মপুত্র, তিস্তা সহ উত্তরের নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানির সংকট। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সরকারি চাকুরিতে প্রশ্ন ফাঁস ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিপিএসসি। কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে। কমিটির সদস্য পিএসসির পরিচালক দিলাওয়াজ দুরদানা। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে। এর আগে বিশেষ ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন কোনো অভিযোগ তোলার অবকাশ নেই বলেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, গত এক যুগে বিশেষ ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যানেল 24-এর প্রকাশিত সংবাদ সঠিক নয়। গত 12 বছরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার বিষয়ে বিরূপ প্রচার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিপিএসসির ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করে পিএসসি। এর আগে সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে সিআইডি। পরে সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে সিআইডি। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। সম্প্রতি পিএসসির প্রায় 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য প্রকাশ পায়। প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের পর গ্রেফতার অভিযানের নামে সিআইডি। সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চালক আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আছেন পিএসসির 2 উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম এবং 2 সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায়। পাঁচ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ বিষয়ে কমিশন বরাবর স্মারকলিপি দেবেন বিক্ষোভধরা। সকালে মিছিল নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে যান তারা। পরে সেখানে মানববন্ধন করে রেলওয়ের উপসহকারী প্রকৌশল পদের পরীক্ষা বাতিলের দাবি জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রশ্ন ফাঁস ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার সহ 3 দফা দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন তারা। একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটা ব্যবস্থা করা হয়। পেশায় গাড়ি চালক, বেতন ভাতা খুব বেশি না হলেও বিপুল সম্পদ গড়ে তুলেছেন প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। মাদারীপুরের ডাসারে নিজ গ্রামে রয়েছে বিলাসবহুল বাড়ি ও ফসলি জমি সহ সম্পদের পাহাড়। কুয়াকাটায় রয়েছে 3 স্টার হোটেল। চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান হতে। অভাবের সংসারে জন্ম নিয়ে মাত্র 8 বছর বয়সে ঢাকায় চলে যান সৈয়দ আবেদ আলী জীবন। শুরু করেন কুলির কাজ, ড্রাইভিং শিখে চাকরি পান পিএসসিতে। এরপরই যেন হাতে পান আলাদিনের চেরাগ। অল্প কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হন আবেদ আলী। কোটি টাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করে পাশে করেছেন মসজিদ। সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন গরুর খামার। পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি। কুয়াকাটায় তার 3 স্টার হোটেলও রয়েছে। ইদানিং সে ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়েছে। সে দেশে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছে, যার
মূল্য বর্তমান বাজার মূল্য আছে 2 কোটি টাকা। তার ছেলের গাড়িতে চলে, তিনি গাড়িতে চলে, তার 4-5টা গাড়ি। আমি এটাও দেখেছি, তারা দুইজনেই চলাফেরা করছে গাড়িতে। চাকরি থেকে অবসরের পর নিজেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী বলে পরিচয় দিতেন আবেদ। উপজেলা চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে কোটি টাকার গাড়িতে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সম্প্রতি রাজশাহী এসে উপজেলা নির্বাচনে তিনি এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান এবং এলাকায় দান খয়রাত বেশ করেন। অভিযোগ পেলে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সৈয়দ আবেদ আলী জীবন তার বিষয়ে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগের বিষয়ে হয়তো ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেয়ার বিষয়ে কাজ করতে বলবেন। আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। মাদারীপুরের ডাসারের পশ্চিম বেতাল গ্রামের আব্দুর রহমান মীরের 3 ছেলে 1 মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী মেঝো। বড় ভাই জবেদ আলী কৃষিকাজ করেন আর ছোট ভাই সাবেদ আলী এখনও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর দুর্নীতির টাকার ভাগিদার সবাইকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। দুপুরে হাইকোর্ট চত্বরে তিনি ফাঁস করা প্রশ্নে পরীক্ষা নিয়ে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রীর প্রায় 11.5 কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বিচারক এ আদেশ দেন। দুদকের আইনজীবী জানায় কামরুল হাসানের জ্ঞাত আয় বহির্ভূত 9 কোটি 73 লাখ টাকার সম্পদ এবং তার স্ত্রীর কাছে আরও 1 কোটি 62 লাখ টাকার সম্পদের হদিস পেয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধান শেষে গত 7 জুন আদালতে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের আবেদন করে দুদক। এসব সম্পত্তির মধ্যে প্রায় 9 কোটি 44 লাখ টাকার স্থাবর সম্পত্তি এবং বাকিটা বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আমানত ও নৌপরিবহন খাতে বিনিয়োগ। এসব সম্পত্তি যে কোনো সময় বেহাত হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে ক্রয়ের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দুদক। সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিশন বরাবর একটি রিপোর্ট প্রেরণ করা হয়, যেখানে প্রায় 11 কোটি টাকার চাইতে বেশি অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় ওনার এবং ওনার স্ত্রীর নামে। তৎপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে নির্দেশনা আসে পত্রের মাধ্যমে যে ওনার সম্পত্তিগুলো ক্রয় এবং ফ্রিজ করার জন্য, যাতে করে বেহাত না হয়। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল করেন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সরকারি চাকুরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী কলেজের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। হবিগঞ্জ শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা। প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরে আমরা কোটাটা বাতিল চাচ্ছি। এখানে সবাই যাতে মেধার ভিত্তিতে অংশগ্রহণ করতে পারে এবং মেধার ভিত্তিতে যাতে চাকরিটা পায়, আমরা সবাই সেই দাবিতে এখানে একত্রবোধ হয়েছে। স্বাধীন বাংলাদেশে এরকম বৈষম্য একদমই ঠিক না। এর জন্য আমাদের মেধাবীরা যাতে সুযোগ পায়, তাই আমরা এখানে এসেছি। কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে। বন্ধ রয়েছে যান চলাচল। আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, আজও একই রকম আমরা কর্মসূচি দেখছি এবং এটির প্রভাব আসলে গত কয়েকদিন রাজপথে আমরা আসলে প্রচুর ধরনের যানজট দেখেছি। আজকে আসলে সেখানকার রাস্তাঘাটের যানজট পরিস্থিতি কি?
দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা সর্বশেষ আপডেটটি জানাতে পারছি না। চলে যাচ্ছি পরের সংবাদে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 10ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আজও আন্দোলন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করেন তারা। কর্মবিরতির কারণে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। পাশাপাশি যেসব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে জড়িত তারাও সেসব কাজ থেকে বিরত আছেন। একই দাবিতে সমাবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে 9ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে জামালপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে চলা শোষণ নিপীড়ন বন্ধ করে স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গঠনে অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবি জানান তারা। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর কার্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন কর্মকর্তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। নিম্নমানের মালামালের কারণে প্রতিনিয়ত অনেক বেশি কাজ করতে হয় এবং এই বেশি কাজ করার কারণে আমাদের দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আমাদের যে কাজ নেই মজুরি নেই পদে যারা চাকরি করে তারা যদি দিনের বেলা কাজ করে, যেদিন কাজ করে তারা সেই কাজের একটা পারিশ্রমিক পায়, কাজ না করলে পারিশ্রমিক পায় না। এই মাস শেষে দেখা যায় তারা একেবারে অল্প পরিমাণ টাকা পায়, যেটা দিয়ে তার সংসার চলে না। যে মূল দুটো দাবি, সেটার মধ্যে এক হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, দ্বিতীয়ত সকল চুক্তিভিত্তিক নিয়মিতকরণ। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। এছাড়া নিচু এলাকায় এখনও পানিতে নিমজ্জিত ফসলি জমি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি। তবে পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সোমবার একদিনে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে প্রায় অর্ধশত পরিবার। এছাড়া জেলার কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। খাওয়া দাওয়া যে বাড়িতে সুস্থ মতো করবো তাও তো করতে পারি না, রান্না বান্না যে ঠিক মতো করি খাবো তাও তো খেতে পারতেছি না। উত্তরপাশে থেকে নদীর বাংলাদেশ স্কুলগারের শেষ থেকেছি বাঙ্গা চুটায় নাঙ্গা দিয়ে রয়েছি, খাওয়া দাওয়ার অসুবিধা থাকা। গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও দুর্ভোগে বানবাসী মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত প্রায় 6,500 হেক্টর ফসলি জমি। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 6,464 হেক্টর জমিতে যে ক্ষতি হয়েছে এতে প্রায় 66,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের প্রাথমিক জরিপে এসেছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। জামালপুরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। জেলার 44টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। বেশ কিছু এলাকায় ত্রাণ না পাওয়ার কথা জানিয়েছে দুর্গতরা। খাওয়া দাওয়া কষ্ট, আন্দাবাড়ি কষ্ট, খাওয়া দাওয়া আর কি খামো কি করবো এটা কোনো নেই, আল্লাহ যা করবো তাই। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বেড়েছে বন্যাতদের দুর্ভোগ। এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। এখন সব ফুরা গেছে, আমরা একক তো খাই আর একক তো না খাওয়া থাকি পোলা পান নিয়ে। আবার খাওয়া দাওয়া, গরু বাছুর নিয়ে চলাফেরা খুব কষ্ট। আল্লাহ দিছে আমগরে ভাগ্যে আছে, এটা কি করবো। সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ অনেকটাই কমেছে। ধীরগতিতে পানি নামায় দুর্ভোগে পানিবন্দী মানুষ। সুনামগঞ্জে নদ নদীর পানি কমায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে এখনও অনেক সড়ক পানির নিচে থাকায় দুর্ভোগে 2 লাখের বেশি মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কি? সেখানে দূরবর্তী যে এলাকাগুলোতে পানি আটকে ছিল সেখানকার পানি কমেছে কিনা, এবং আজকে থেকে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে মৌলভীবাজারের পরীক্ষার্থীরা ঠিকঠাক মতো আসলে আজকে কেন্দ্রে যেতে পেরেছিল কিনা? দেখুন, আমি যদি আপনাকে এই মুহূর্তে যে চিত্রটি দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি কুলাউড়া পৌর শহরে এবং আমি ঠিক
যে পৌরসভার এখানে উপজেলা পরিষদ আঙ্গিনাতে আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটি গত 24 দিন যাবত এই একইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। এই এলাকার মানুষের দুর্ভোগটা আসলে এটি বোঝানোর মতো না, এটি একটি ভয়াবহ অবস্থা এখন বিরাজ করছে। গত 24 দিন ধরে এই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে বন্যা পরিস্থিতি দিয়ে তারা যাচ্ছিলেন এবং এই কুলাউড়া উপজেলা সহ জুড়ি বড়লেখা এই তিনটি উপজেলার কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, পানি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ কমেছে। এর বাইরে আপনি নিশ্চয়ই এটি বুঝতে পারছেন যে পৌর শহরে এটি আসলে উপজেলা পরিষদ পৌরসভার এখানে 9টি ওয়ার্ড, 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডই কিন্তু পানিতে এখানকার মানুষজন পানির সাথে বসবাস করছেন অনেকটা। আসলে এখানকার যানবাহন আসলে এখন রাস্তা দিয়ে চলাচলটা অনেকটা দুষ্কর হয়ে গেছে। এখানে নৌকা চলাচল করছে, পাশাপাশি বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষ কষ্ট করে এই তাদের যে গন্তব্যস্থলে যাতায়াত করছেন। আপনি যেটি বলছেন যে এইচএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু এই আজকে কুলাউড়া এলাকাগুলিতে ঘুরেছি এবং বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে মানুষের দুর্ভোগ এবং শিক্ষার্থী, বিশেষ করে এখানে এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা চরম দুর্ভোগের মধ্যে কিন্তু তারা যাতায়াত করেছেন। তারা বলছিলেন যে সকালবেলা যখন তারা পরীক্ষা কেন্দ্রে আসছেন, যেখানে তাদের 10 মিনিটের রাস্তা, সেখানে তারা কিন্তু 40 থেকে 50 মিনিট আগে কিন্তু তাদেরকে বের হতে হয়েছে। এই যখন অবস্থা, এই অবস্থার মধ্যে আসলে এটি একটি চরম দুর্ভোগের মধ্যে এই জেলার 3 উপজেলার মানুষেরা, এবং এটি একটি শহর। এই শহরের মধ্যে গত 24 দিন যাবত এই ধরনের যে জলাবদ্ধতার মধ্য দিয়ে মানুষজন যাচ্ছেন, এটি আসলে অবর্ণনীয়। এবং এখানে আমরা যে বিষয়টি আসলে আমরা দেখেছি যে মানুষের দুর্ভোগটা আসলে শুধুমাত্র একমুখী দুর্ভোগ না, এখানেও বিভিন্নভাবে এই যে পানি, দূষিত পানি, অর্থাৎ এখানকার যে জলাবদ্ধতার কারণে শহরের যে ময়লা পানি এখানে যুক্ত হয়ে যে মানুষের রোগবালাই সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধরনের পানিবাহিত নানান সমস্যায় কিন্তু মানুষজন সৃষ্টি হয়েছেন। যে আমরা এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে জেলায় এখন পর্যন্ত 3 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন, এবং সব মিলিয়ে এই যে বন্যা পরিস্থিতি সেটি কবে নাগাদ পানি কমবে, এই এলাকার মানুষের দুর্ভোগটা কবে শেষ হবে, এই প্রশ্নটি কিন্তু এই দুর্গত মানুষের রয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তহিনুর রশিদ। সারা দেশে 9 দিন আগে শুরু হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে অন্য বিভাগের সাথে মিল রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরু হয়। বিভাগের 4 জেলায় এ বিষয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 70,579 জন। এর মধ্যে অংশ নিয়েছে 69,856 পরীক্ষার্থী। এর মধ্যে 723 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আগে রুটিন অনুযায়ী অন্য বিষয়ের পরীক্ষা হওয়ার পর 13 আগস্ট থেকে স্থগিত 4টি বিষয়ের পরীক্ষা হবে। এদিকে বাড়িঘর এখনও ডুবে থাকায় পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি রয়েছে অনেক শিক্ষার্থীর। প্রস্তুতি ভালো, এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, এবং পরীক্ষার্থীরা যেটা জানালো যে তারা অত্যন্ত খুশি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে। যদি পরীক্ষা আরও পিছানো হতো, এটা তাদের জন্য ক্ষতির কারণ হতো। নরসিংদীর রায়পুরে ট্রেনে কাটা পড়া 5 মরদেহের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। গতরাতে ময়নাতদন্তের পর রেলওয়ে কবরস্থানে দাফন সম্পন্ন করে রেলওয়ে পুলিশ। পিবিআই ও সিআইডির প্রযুক্তি দল এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, দাফনের আগে মরদেহের মুখের লালা, দাঁত ও পরনের কাপড় ফরেনসিক ও ডিএনএ টেস্ট করার জন্য সংগ্রহে রাখা হয়েছে। গতকাল সকাল 5:30 থেকে 6টার মধ্যে রায়পুরা উপজেলার খাকচক এলাকায় তুর্না নিশিথা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। পিবিআই এসে ফিঙ্গারপ্রিন্টের কাজ করছেন, ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ দল সিআইডি এসে ফিঙ্গারপ্রিন্টের কাজ করছেন, কিন্তু আসলে কোনোটাই ম্যাচ করে নাই। আমার ধারণা সম্ভবত তাদের ভোটার আইডি কার্ড নাই। বগুড়ার বনানীতে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। সোমবার রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল সাফাতে আলী পরিবহনের একটি বাস। বনানী এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানে থাকা 3 জনের মধ্যে 2 জন মারা যায়। নিহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক ও এক শিশু রয়েছে। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আহত এক বাস যাত্রী। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে বাসায় ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। গতরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে হাত পা বাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রী নাহারের মরদেহ পড়ে থাকতে দেখেন। স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মানববন্ধন করেছে পাহাড়িরা। সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিল করা হলে বড় সংকট তৈরি হবে। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এটি বাতিল হলে রাজা, হেডম্যান ও কারবারিদের পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণ হবে। মানববন্ধনে জেলার 9টি উপজেলার হেডম্যান, কারবারির পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীরা অংশ নেয়। এদিকে একই দাবিতে বান্দরবানে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করে। পরে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 শাসনবিধি বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বগুড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন। সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আলুর জন্য নির্ধারিত হিমাগারে ডিম রাখতে পারবেন না ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজ, সবজি সহ অন্য মশলার বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকির কথা জানানো হয়। সভায় হিমাগার মালিক ও তাদের প্রতিনিধিরা জানান, সরবরাহ কম হওয়ায় এবারে আলু মজুদ কম হয়েছে। পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক নয় বলে জানান ব্যবসায়ীরা। সহ আমাদের অনেক কর্মকর্তারা স্থিতিশীল হয়ে যায়, বিশেষ করে সবজি কাজ। এখন এটার জন্য আমরা আলোচনা সভায় এখানে মিলিত হয়েছি। একটা স্টেটমেন্ট দেওয়ার পরে দেখা গেছে বর্ষায় খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে থেকে রোদ বৃষ্টির খেলা, বৃষ্টিস্নাত সবুজ পাহাড় পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ। প্রকৃতির স্বকীয়তা ধরে রাখতে বন ও পাহাড় রক্ষার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা, কখনো রোদ, কখনো বৃষ্টি। ভরা বর্ষায় সবুজ পাহাড় যেন ফিরে পেয়েছে তার আপন রূপ, আর তা দেখতে অনেকে আসছেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে। মেঘকন্যা সাজেকের পথটা খাগড়াছড়ি থেকে সহজ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভাসমান সাদা মেঘের ছোঁয়া পেতে পর্যটকরা আসছেন ছুটে। এছাড়া খাগড়াছড়ির আলুটিলা, রিথাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেঘ পাইনি, কিন্তু প্রকৃতি অনেক সবুজ ছিল আর বৃষ্টি ছিল, এই জন্য আসলে আমাদের খুব ভালো লেগেছে। আলোটিলায় হচ্ছে এখন আসার মতো হচ্ছে একটা কি বলবো, ভালো একটা ওয়েদার, যেহেতু হচ্ছে এখন মেঘাচ্ছন্ন হচ্ছে আলোটিলা। এখান থেকে হচ্ছে পুরা খাগড়াছড়ি হচ্ছে আপনার সুন্দরভাবে দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা বলছেন, বর্ষা নিজ হাতে সাজিয়েছে মেঘ, পাহাড়, সবুজ বন আর ঝর্ণাধারা। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বন বিভাগের। বনের এই সৌন্দর্য আসলে রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের বনায়ন সৃষ্টি করতে হবে। তার পাশাপাশি হচ্ছে বন যে উজাড় করা, গাছ নিধন, পাহাড় কাটা, এইসব বন্ধ করতে হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, এই ধরনের সৌন্দর্যবর্ধক প্রজাতিগুলো আমরা বিভিন্ন স্পট যেখানে পর্যটকরা ভ্রমণ করবে তাদের সৌন্দর্য যাতে তারা অবগাহন করতে পারে, ওই জন্য আমরা ওইসব স্পটে আমরা এইসব স্পেসিসগুলো লাগাবো। এবারের বর্ষা মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক ঘুরতে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি জমি নিজের দেখিয়ে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে ভাড়া দেওয়ার মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এফআই কবির মানিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসার আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। দুদক চট্টগ্রাম মহানগরের পিপি সারোয়ার আলম লাভলু জানান, নগরীর লালখান বাজারে একটি সরকারি জমি জাগো ফাউন্ডেশনকে স্কুল ভবন বানানোর জন্য 9 বছর আগে ভাড়া দেন তৎকালীন কাউন্সিলর এফআই কবির মানিক। জায়গাটি সরকারি হলেও ভুয়া দলিলে সেটির মালিকানা তিনি নিজের ও তার স্ত্রীর নামে দেখান। এই জমি উন্নয়ন ও ভাড়া বাবদ তিনি প্রায় 37 লাখ টাকা অবৈধভাবে নেন। এ বিষয়ে 2021 সালের 8 নভেম্বর আদালতে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আবু সাইদ।
আদালত এই মামলা তদন্তের নির্দেশ দিলে আজ তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল এই চার্জশিট দায়ের করেন। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।